ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিট কেমিস্ট্রি। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির কন্ডাক্ট্যান্স বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসছি কন্ডাক্ট্যান্স কি। কন্ডাক্ট্যান্স যাকে পরিবাহিতা বলে। তো রেজিস্ট্যান্স বা রোধ, সেটা কি? সেটা আমরা এভাবে লিখি R is equal to rho L by A। R হচ্ছে রেজিস্ট্যান্স, রো হচ্ছে এটাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, L হচ্ছে ডিসটেন্স বা লেন্থ, A হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। R is equal to rho L by A এই ইকুয়েশন তোমরা আগে পড়েছো। এখন কন্ডাক্ট্যান্স সেটাকে 1/r দিয়ে লেখা হয়। কন্ডাক্ট্যান্স এটা হচ্ছে 1/r, that is equal to 1/rho into A by L। 1/rho into A by L। এই 1/rho এটাকে বলা হয় কাপ্পা into A by L। কাপ্পাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। কাপ্পা is equal to স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা এটাকে বলে আপেক্ষিক রোধ। তাহলে কন্ডাক্ট্যান্স ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু A বাই L। A হচ্ছে কি? এরিয়া অফ ক্রস সেকশন, L হচ্ছে লেন্থ। তার মানে প্রস্থচ্ছেদ, এরিয়া অফ ক্রস সেকশন কে বলে প্রস্থচ্ছেদ, আর এর লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে কাপ্পা ইনটু A বাই L। তাহলে কন্ডাক্ট্যান্স কে এভাবে লেখা যায়। এখন হোয়াট ইজ কন্ডাক্ট্যান্স? এবার এই যে কাপ্পা যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, তাহলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স এর ইউনিট কি হবে? ইউনিট অফ কাপ্পা আমরা কিভাবে বের করব? কাপ্পা ইজ ইকুয়াল টু 1/rho। এখন রোর ইউনিট কি? রোর ইউনিট আমরা এভাবে লিখতে পারি, রো ইজ ইকুয়াল টু R into A by L। R into A by L। R হচ্ছে ওম, A মানে সেন্টিমিটার স্কয়ার, লেন্থ হচ্ছে সেন্টিমিটার, তাহলে ওম সেন্টিমিটার। তাহলে কাপ্পা হবে কি? কাপ্পা হবে তাহলে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, বা এটাকে এভাবে লেখা হয় মো সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে সিজিএস ইউনিট, মো সেন্টিমিটার ইনভার্স। আর এটা একটা এসআই ইউনিট আছে, এটাকে বলে সিমেন্স বা এস মিটার ইনভার্স। তাহলে এস দিয়ে লেখা হয় সিমেন্স মিটার ইনভার্স। এটা হচ্ছে এসআই, এটা তাহলে সিজিএস এটা, আর এটা হলো এসআই ইউনিট। এসআই হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। তাহলে হচ্ছে কাপ্পা। এখন আমরা আসবো এই কন্ডাক্ট্যান্স কত ধরনের আছে। 3 ধরনের কন্ডাক্ট্যান্স আমরা পড়ব। একটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, সেটাকে আমরা কাপ্পা দিয়ে বলছি। তারপরে আছে মোলার কন্ডাক্ট্যান্স, আর আছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। 3 ধরনের কন্ডাক্ট্যান্স আমরা প্রথমে পড়ব। তাহলে প্রথমে আমরা আসছি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কাপ্পা। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কাপ্পাকে আমরা কিভাবে ডিফাইন করব? তাহলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা। মনে করো একটা আমরা সেল নিয়েছি, সেই সেলে এরকম দুটো ইলেকট্রোড আছে। সেলের দুটো ইলেকট্রোড, এই ইলেকট্রোড দুটো হচ্ছে প্রত্যেকটা 1 সেন্টিমিটার স্কয়ার, তাদের এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ, আর তাদের মাঝে ডিসটেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাদের মাঝে ডিসটেন্স 1 সেন্টিমিটার। এবার এর মধ্যে একটা ইলেকট্রোলাইট দেওয়া আছে, ইলেকট্রোলাইট এর মধ্যে অ্যাড করা আছে বা তড়িৎ বিশ্লেষণ। এবার এই দুটো ইলেকট্রোডের মধ্যে, তড়িৎদ্বারের মধ্যে যে কন্ডাক্ট্যান্স পাবো সেটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স তাহলে কি হলো? একটা সেল, যে সেলের দুটো ইলেকট্রোডের এরিয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, তাদের মাঝে ডিসটেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে এর ভলিউমটা কত হলো?
এর ভলিউম হচ্ছে 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব, সেটাই হচ্ছে ভলিউম। এর মধ্যে কোনো ইলেকট্রোলাইট রাখলে তার মধ্যে যে কন্ডাক্ট্যান্স পাবো সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে ডেফিনিশনটা কি করব? স্পেসিফিক কন্ডাক্ট্যান্স is the conductance of an electrolyte placed between two parallel electrodes of area 1 centimeter square and placed 1 centimeter apart। তাহলে দুটো তড়িৎদ্বার যাদের প্রত্যেকের প্রস্থ হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার এবং যারা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে আছে, এমন কোন কোষের মধ্যে থাকা কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যে আমরা কন্ডাক্ট্যান্স পাই বা পরিবাহিতা পাই তাকেই আমরা বলবো আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ইউনিট আমরা বললাম। এবার আমরা আসবো মোলার কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স নেক্সট হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স। মোলার কন্ডাক্ট্যান্স, মোলার কন্ডাক্ট্যান্স বা এটাকে বলা হবে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা কি? এটাকে এরকম ল্যামডা এম দিয়ে লেখা হয়, ল্যামডা এম দিয়ে লেখা হয়। মোলার পরিবাহিতা ঠিক সেম আমরা এই ছবি আঁকবো। পার্থক্যটা কোথায়? যে এখানে ওই ইলেকট্রোড দুটোর এরিয়া 1 স্কয়ার সেন্টিমিটার, a সেন্টিমিটার স্কয়ার, মানে যা কিছু হতে পারে, আর তাদের মাঝে ডিসটেন্সটা অবশ্যই 1 সেন্টিমিটারই হবে। এবার এর মধ্যে যে ইলেকট্রোলাইট থাকবে সেটা হচ্ছে 1 মোলার সলিউশন, মানে 1 মোল পার লিটার। এই হচ্ছে কনসেন্ট্রেশন, 1 মোল পার লিটার কনসেন্ট্রেশনের একটা ইলেকট্রোলাইট কার মধ্যে রাখবো? দুটো ইলেকট্রোড যাদের এরিয়া a স্কয়ার সেন্টিমিটার আর তারা 1 সেন্টিমিটার দূরে আছে, এরকম একটা সেল তৈরি করে তার মধ্যে যদি একটা ইলেকট্রোড দিই, একটা ইলেকট্রোলাইট দিই যার কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার, তখন যে কন্ডাক্ট্যান্স পাবো সেটাকে বলা হবে মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্ট্যান্স। তাহলে মোলার কন্ডাক্ট্যান্সের ডেফিনিশন আমরা কি বলবো? মোলার কন্ডাক্ট্যান্স is the conductance of 1 molar solution placed between two parallel electrodes of equal area and 1 centimeter apart। দুটো ইকুয়াল এরিয়া, এটা হচ্ছে যে কোনো এরিয়া হবে, এটা সে 2 স্কয়ার সেন্টিমিটার 5 স্কয়ার সেন্টিমিটার যা খুশি হোক, কিন্তু দুটোর একই হবে আর তাদের মধ্যে ডিসটেন্সটা 1 সেন্টিমিটার হবে। আর একটা কন্ডিশন হচ্ছে কি মোলার যেহেতু, তাহলে এখানে কনসেন্ট্রেশনটা 1 মোল পার লিটার, এই কনসেন্ট্রেশনের একটা সলিউশন আমাদের নিতে হবে, তখন যে কন্ডাক্ট্যান্স পাবো তাকে বলা হবে মোলার কন্ডাক্ট্যান্স। এরপরে আছে কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা, সেটা কি সেম জিনিস, মোলার কন্ডাক্ট্যান্স যা সেটাই, শুধু ওখানে কনসেন্ট্রেশনটা 1 মোল পার লিটারের জায়গায় 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটাই হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এই যে তাহলে এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এটাকে ল্যামডা দিয়ে লেখা হয়, আর এটাকে বলে তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা সেম আমরা ছবি আঁকবো। আবার একই রকম দুটো ইলেকট্রোড যাদের এরিয়া একই a সেন্টিমিটার স্কয়ার, তাদের মাঝে ডিসটেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এর মধ্যে যে ইলেকট্রোলাইটটা থাকে সেটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে একই হবে, জাস্ট এইটাই পার্থক্য। তাহলে বলবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স is the conductance of a solution of concentration 1 gram equivalent per liter placed between two parallel electrodes of equal area and 1 centimeter apart। তুল্যাঙ্ক পরিবাহিতা হচ্ছে দুটো সমান্তরাল তড়িৎদ্বার একই প্রস্থচ্ছেদের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক পার লিটার গাঢ়ত্ব বিশিষ্ট কোনো দ্রবণ রাখলে এবং তড়িৎদ্বার দুটোকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যে পরিবাহিতা পাওয়া যাবে তাকে বলা হবে তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে দুটো সমান্তরাল তড়িৎদ্বার যাদের প্রস্থচ্ছেদ একই এবং 1 সেন্টিমিটার দূরত্বে আছে এবং তাদের মাঝে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য যার গাঢ়ত্ব 1 গ্রাম তুল্যাঙ্ক পার লিটার রাখলে যে পরিবাহিতা পাওয়া যাবে
তাকেই বলা হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে এই তিনটে কন্ডাক্ট্যান্স। এবার আমরা আসবো রিলেশন বিটুইন স্পেসিফিক কন্ডাক্ট্যান্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। হচ্ছে রিলেশন between specific conductance and equivalent conductance. Specific conductance হচ্ছে কাপ্পা, equivalent conductance হচ্ছে ল্যামডা। তাহলে কি তুল্যাঙ্ক পরিবাহিতা আর স্পেসিফিক কন্ডাক্ট্যান্স মানে আপেক্ষিক পরিবাহিতার মধ্যে রিলেশন। তাহলে আমরা ওরকম একটা সেল আমরা তৈরি করছি, যে সেলে দুটো এরিয়া অফ ক্রস সেকশন সেটা হচ্ছে a স্কয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে a সেন্টিমিটার স্কয়ার, আর তাদের মাঝে ডিসটেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর এখানে যে ইলেক্ট্রোলাইটটা নেওয়া হয়েছে এটার কনসেন্ট্রেশন হচ্ছে c গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, c গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে c হচ্ছে কনসেন্ট্রেশন আর a স্কয়ার সেন্টিমিটার এরিয়া, এটারও এদের মাঝে ডিসটেন্স 1 সেন্টিমিটার। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি রেজিস্ট্যান্স R ρ L/A। তাহলে কন্ডাক্ট্যান্স is equal to 1/R, that is equal to 1/ρ into A/L, এটা মানে কাপ্পা into A/L। এখন এখানে A মানে এরিয়া অফ ক্রস সেকশন, যেটা হচ্ছে কাপ্পা into এই ক্যাপিটাল A, আর L মানে লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, that is কাপ্পা into A, কাপ্পা into A। আবার এর ভলিউমটা কত? এর ভলিউম হচ্ছে A into 1, তাহলে কাপ্পা into V, V is equal to ভলিউম মানে আয়তন, সেটা হচ্ছে কি এরিয়া অফ ক্রস সেকশন into 1, that is A। তাহলে A আর V একই, নিউমেরিক্যালি সেম, তাহলে কাপ্পা into V, তাহলে কন্ডাক্ট্যান্স হচ্ছে কাপ্পা into V। এখন কন্ডাক্ট্যান্সকে যদি আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স করতে হয় তাহলে কি হবে? তাহলে এখানে কনসেন্ট্রেশনটা কি করতে হবে? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার হতে হবে। তাহলে কন্ডাক্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স লিখলে এখানকার কনসেন্ট্রেশনটা হতে হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমরা কি বলতে পারি? c গ্রাম ইকুইভ্যালেন্ট is present in 1000 ml, 1000 ml এর মধ্যে আছে যে পার লিটার। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট is present কততে? 1000 বাই c এত ml এর মধ্যে। তাহলে এইটাই হচ্ছে ভলিউম, যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে যে আয়তন সেইটাই v। তার মানে এটাকে আমরা লিখব, কন্ডাক্ট্যান্সকে আমরা লিখব তাহলে therefore equivalent conductance lambda is equal to kappa into v, that is kappa into v এর জায়গায় আমরা 1000 by c লিখব। তাহলে kappa is equal lambda is equal to kappa into 1000 by c, এটাই হচ্ছে রিলেশন। therefore lambda is equal to kappa into 1000 by c, this is the relation between equivalent conductance and specific conductance। তাহলে c হচ্ছে কি এখানে নরমালিটিতে স্ট্রেংথ, c তার মানে কি নরমালিটিতে স্ট্রেংথ। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশন। এবার এই রিলেশন থেকে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্সের সঙ্গে বললাম, মোলার কন্ডাক্ট্যান্সের সঙ্গে তাহলে কি লিখবো আমরা? তাহলে আমরা এইভাবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখবো যে তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই c কে নরমালিটিতে স্ট্রেংথ লিখতে পারি এরকম, lambda is equal to kappa into 1000 by n, n হচ্ছে strength in normality, n is equal to strength in normality তে strength, আর lambda এর জায়গায় যদি lambda n লিখি মোলার কন্ডাক্ট্যান্স, তাহলে মোলার কন্ডাক্ট্যান্স হলে আমরা কি লিখব? kappa into 1000 by m,
m is equal to strength in molarity, strength in molarity, এটা আমরা লিখব। তাহলে ল্যামডা হলো ল্যামডা m রিলেশন এদের কার সঙ্গে স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের সঙ্গে। নেক্সট হচ্ছে এদের ইউনিট কি হবে, ইউনিট অফ মোলার কন্ডাক্ট্যান্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। ইউনিট অফ ল্যামডা, তাহলে ইউনিট অফ ল্যামডা m, ল্যামডা m এর ইউনিট কি হবে এখানে আমরা পেলাম, তাহলে ল্যামডা m, তাহলে এটা হচ্ছে কাপ্পা, কাপ্পা হচ্ছে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স পেলাম। আর এখানে মোলারিটি, তাহলে মোল পার লিটার বা গ্রাম মোল পার লিটার, লিটারটা উপরে গেলে সেন্টিমিটার কিউব করে দিলাম, তাহলে এটা কি হবে ওম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম মোল ইনভার্স, ওম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম মোল ইনভার্স। তেমনি ইউনিট অফ ল্যামডা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কি করব, তাহলে এটা একই হবে, এই ওম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম মোলের জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। যদি এসআই এগুলো সব হচ্ছে সিজিএস, এটা হলো সিজিএস এ এটা। যদি এসআই বলি, এসআই ইউনিট আমরা কি লিখব, এটা ল্যামডা m এর ইউনিট হবে, এটা সিমেন্স এস মিটার স্কয়ার আর গ্রাম মোল ইনভার্স, আর ল্যামডা ইউনিট হবে কি সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট আর এটা হলো সিজিএস ইউনিট। নেক্সট আমরা দেখব ল্যামডা এবং ল্যামডা m এর মধ্যে কি রিলেশন বিটুইন ল্যামডা এন্ড ল্যামডা m, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স এন্ড মোলার কন্ডাক্ট্যান্স। রিলেশন বিটুইন lambda m and lambda, আমরা এক্সপ্রেশন কি পেলাম, lambda is equal to kappa into 1000 by n, lambda m পেলাম কি kappa into 1000 by m, এটা নরমালিটি আর মোলারিটি। তাহলে lambda by lambda m এটা is equal to কি হবে, যদি ডিভাইড করে দিই তাহলে m by n পাবো, তাহলে মোলারিটি বাই নরমালিটি, তাহলে এইটা is equal to আমরা এভাবে লিখব নরমালিটি is equal to z into m, n is equal to z into m, z হচ্ছে কি পরে আসছে আমরা, তার মানে এটা is equal to 1 by z, এটা হলো 1 by z, that means lambda m is equal to z into lambda. This is the relation between molar conductance and equivalent conductance. এখন এই z কি, এই z হচ্ছে z, ওই যেমন আমরা নরমালিটি আর মোলারিটির মধ্যে যে রিলেশন পেয়েছিলাম, নরমালিটি হলো x ইনটু মোলারিটি, সেরকম সেই x টাই এখানে z হিসেবে কাজ করছে। z মানে হচ্ছে কি, এটা অ্যাসিডিটি, বেসিসিটি, এইভাবে আমরা লিখতে পারি বেসিসিটি ফর অ্যান অ্যাসিড, বেসিসিটি ফর অ্যান অ্যাসিড, এটা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ঠিক আছে। এটাকে আমরা কি লিখব, এটা অ্যাসিডিটি ফর এ বেস, তাহলে একটা বেসের অম্লগ্রাহিতা, তাহলে একটা অ্যাসিডের ক্ষেত্রে এটা, বেসের ক্ষেত্রে তার অম্লগ্রাহিতা। আর যদি সল্ট হয় তাহলে আমরা কি লিখব, আমরা নাম্বার অফ ক্যাটায়ন্স ইনটু ভ্যালেন্সি অফ ক্যাটায়ন, ক্যাটায়নের সংখ্যা ইনটু ক্যাটায়নের যোজ্যতা, অথবা নাম্বার অফ অ্যানায়ন্স ইনটু ভ্যালেন্সি অফ অ্যানায়ন, অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের যোজ্যতা। তাহলে এটা হচ্ছে z। যেমন অ্যাসিড যদি হয়, অ্যাসিডের ক্ষেত্রে যেমন H সেলের ক্ষেত্রে একটা H প্লাস, তাহলে Z এর ভ্যালু 1, H2SO এর ক্ষেত্রে দুটো H প্লাস করলে তাহলে সেখানে Z এর ভ্যালু 2
তেমনি বেসিসিটি যেমন বললাম, অ্যাসিডিটি কোনো বেসের ক্ষেত্রে কি বলবো, NaOH যদি হয়, NaOH এর ক্ষেত্রে একটা OH মাইনাস তৈরি হয়, তাহলে ওখানে Z এর ভ্যালু 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি হয় CaOH হলো, সেখানে OH এর ভ্যালু OH দুটো তৈরি হচ্ছে, তার মানে ওর Z এর ভ্যালু 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH হলো ট্রাইসোল, সেখানে OH 3, তার মানে Z এর ভ্যালু 3। তেমনি কোন সল্ট যদি হয়, যেমন সল্টে যদি আমরা এরকম বলি Na2SO4 সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট ভেঙে গিয়ে কি করে দুটো Na+ আর SO4 2-, তাহলে Z এর ভ্যালু হবে কত, নাম্বার অফ ক্যাটায়ন 2 ইনটু ভ্যালেন্সি অফ ক্যাটায়ন 1, দ্যাট ইজ 2, অথবা নাম্বার অফ অ্যানায়ন 1 ভ্যালেন্সি হচ্ছে 2, দ্যাট ইজ 2, দ্যাট ইজ টোটাল পজিটিভ চার্জ অফ দ্য ক্যাটায়ন অর টোটাল নেগেটিভ চার্জ অফ দ্য অ্যানায়ন। তো আমরা জানি কি কোন একটা কম্পাউন্ডের ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যাটা সবসময় যে সমান হবে তার কোনো মানে নেই, বাট টোটাল পজিটিভ চার্জ অফ দ্য ক্যাটায়ন ইজ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ অফ দ্য অ্যানায়ন। তো এই জায়গাটা হচ্ছে কি টোটাল পজিটিভ চার্জ অর টোটাল নেগেটিভ চার্জ। তাহলে এইটাই হলো Z এর ভ্যালু, সেইটা আমরা বসিয়ে দিলে আমরা সেখান থেকে এই ল্যামডা এর ভ্যালু Z ইনটু ল্যামডা আমরা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে এদের মধ্যে রিলেশন। নেক্সট আমরা যেটা আসবো, কোন কোন ফ্যাক্টরের উপরে ওই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ডিপেন্ড করে সেইটা একটু লিখে নাও। ফ্যাক্টরস অন হুইচ স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ডিপেন্ডস, ফ্যাক্টরস অন হুইচ factors on which kappa depends, kappa কার উপর ডিপেন্ড করে। নাম্বার 1 নেচার অফ দ্য ইলেক্ট্রোলাইট, নেচার অফ দ্য ইলেক্ট্রোলাইট মানে ওই তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, তড়িৎ বিশ্লেষের প্রকৃতি পরে আসছি, এক্সপ্লেন করছি। নাম্বার 2 কনসেন্ট্রেশন অফ ইলেক্ট্রোলাইট, তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব, নাম্বার 3 হচ্ছে টেম্পারেচারের উপরে কিভাবে মানে উষ্ণতার উপরে কিভাবে ডিপেন্ড করবে সেইটা। আর হচ্ছে আর একটা আমরা বলবো যে সলভেশন বা দ্রাবকায়ন, এই চারটে পয়েন্ট মেইনলি একটা একটা করে এক্সপ্লেন করছি। নেচার অফ ইলেক্ট্রোলাইট মানে কি, নেচার অফ ইলেক্ট্রোলাইট যদি স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে স্ট্রং ইলেক্ট্রোলাইট যদি হয়, স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে এই কাপ্পার ভ্যালুটা বেশি হবে, এটা উইক ইলেক্ট্রোলাইটের থেকে বেশি হবে। উইক ইলেক্ট্রোলাইট স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কাপ্পার ভ্যালু উইক ইলেক্ট্রোলাইটের থেকে বেশি হবে। কেন হবে? কারণ স্ট্রং ইলেক্ট্রোলাইট মানে কি, যেমন KCl, NaCl, তারপরে যে কোনো Na2SO4, যে কোনো সল্ট, এরা স্ট্রং ইলেক্ট্রোলাইট সব আয়োনাইজ করে দেয়, সব আয়ন হয়ে যায়। উইক ইলেক্ট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা উইক ইলেক্ট্রোলাইট খুব কম আয়োনাইজ করে, বেশিরভাগ টাইম মলিকুলার ফর্মে থাকে। তাহলে নাম্বার অফ আয়নস কম থাকে, তাহলে কি হবে, তাহলে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স ভ্যালু কম হবে। এই যে সবটাই প্রায় আয়নে ভেঙে থাকে, তাই স্ট্রং ইলেক্ট্রোলাইটের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বেশি হবে। নাম্বার 2 K increases with increase in concentration, কনসেন্ট্রেশন বাড়লে কাপ্পার ভ্যালু বেড়ে যায়, এটাকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। কারণ ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স বা মোলার কন্ডাক্ট্যান্স এর এটা উল্টো আমরা দেখব। তাহলে কাপ্পা ইনক্রিজ করে, কনসেন্ট্রেশন বাড়লে কি হবে, কনসেন্ট্রেশন বাড়লে ওই ইলেকট্রোলাইটের ওই যে আমরা যে সেলটা নিচ্ছি, যেখানে 1 সিসি সেলের ভলিউম, সেখানে নাম্বার অফ আয়নস অনেক বেশি হবে, আর নাম্বার অফ আয়নস বেড়ে গেলে কাপ্পার ভ্যালু বেড়ে যায়। কনসেন্ট্রেশন মানে অন্য একটা প্রবলেম হচ্ছে কি, যদি উইক ইলেকট্রোলাইট হয় তাহলে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে যায়। কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমে গেলেও আয়ন যতগুলো কমবে
কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার ফলে যে আয়নটা বাড়ছে সেটা এফেক্টটা অনেক বেশি। সেই কারণে কাপ্পা ইনক্রিজেস উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন, স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ করবে কনসেন্ট্রেশন বাড়লে। 3 নম্বর হচ্ছে কি কাপ্পা ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আয়নিক মোবিলিটি বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে আয়নগুলো অনেক বেশি স্পিডে চলাফেরা করে, যে কারণে কন্ডাক্ট্যান্স বেড়ে যায়, কাপ্পা ভ্যালু বেড়ে যায়। আর লাস্ট 4 নম্বর সলভেশন বা দ্রাবকায়ন, এটা আমরা পরে আলাদাভাবে ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে সলভেশন বাড়লে কমে যায়, কাপ্পা ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন সলভেশন। সলভেশন বা দ্রাবকায়ন বেড়ে গেলে তোমরা জানো সলভেশন হয়ে গেলে কি হয়, তাহলে ওই সলভেটেড আয়নের ভলিউমটা অনেক বেড়ে যায়। তারপরে সে যখন মুভ করে তখন রেজিস্ট্যান্সটা বেশি পায়, তখন যেতে চায় না, তার জন্য কন্ডাক্ট্যান্স ভ্যালুটা কমে যায়। এই পয়েন্টটা পরে আমরা ভালো করে নেক্সট ক্লাসে আমরা এক্সপ্লেন করব। তাহলে এই 4টে পয়েন্টের উপরে ডিপেন্ড করছে কাপ্পার ভ্যালু। তো কাপ্পার ভ্যালু এগুলো ভালো করে একটু দেখতে হবে। আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা পরের পার্টটা আলোচনা করব।